হ্যালো, আমি স্টিফেন সুজয়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বটা কয়েকটা প্রশ্নের উত্তর শুধুমাত্র। তো আজকের প্রশ্নের উত্তরগুলো যে পর্বটার সাথে রিলেটেড সেই পর্বটা আমি এখানে আই বাটনে দিয়ে দেব, যাতে করে আপনারা আগের প্রশ্নগুলোও ওখান থেকে দেখে নিতে পারেন। সেটা হলো আজকের পর্বটা হলো পিওএফ, প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ড এর কিছু প্রশ্ন, কয়েকটা প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটা। আজকের প্রথম প্রশ্নটা হলো, যদি আমার স্পাউজের অ্যাকাউন্টে টাকা থাকে এবং আমার অ্যাকাউন্টে যদি না থেকে থাকে, এক্ষেত্রে যদি আমি আমার স্পাউজের অ্যাকাউন্টের টাকাটা প্রুফ অফ ফান্ড হিসাবে দেখাতে চাই, তাহলে কি আমাকে গিফট ডিড করতে হবে কি না? না। উত্তর হলো, আপনার স্পাউস যদি আপনার সাথে অ্যাকম্পানি করে তাহলে কোনো গিফট ডিডের দরকার নেই। এমনকি যদি আপনার স্পাউস আপনার সাথে এই মুহূর্তে কানাডাতে নাও আসে, নাও অ্যাকম্পানি করে, সেক্ষেত্রেও আপনার গিফট ডিড তৈরি করার দরকার নাই। মনে রাখবেন, আইআরসিসির রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এবং আপনার স্পাউস এই দুইজনের নামের যদি এই দুজনের নামে যদি টাকা থেকে থাকে এবং প্রুফ অফ ফান্ড থেকে থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের গিফট ডিড করতে হবে না। গিফট ডিড কখন করতে হয় সে বিষয়ে আমার গিফট ডিড নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো স্পাউজের অ্যাকাউন্ট যদি আপনি পিওএফ হিসাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আর একবার বলি, যাদের কনফিউশন আছে, আপনারা অনেক কমেন্টস করেন এই বিষয় নিয়ে। এজন্য আমি সবার প্রশ্নের আসলে উত্তর তো ইউটিউবের কমেন্টসে দেওয়া সম্ভব না। এজন্য আমাকে এই পন্থাটা বেছে নেওয়া, যে যেন উত্তরগুলো এখানেই দিতে পারি। তো যেটা বলছিলাম, যে গিফট ডিড যখন আপনি যখন আপনার পিওএফ হিসাবে যখন আপনার স্পাউজের টাকা আপনি ব্যবহার করবেন, শুধুমাত্র আপনি আপনার স্পাউজের এই টাকাতে যে আপনার এক্সেস আছে এরকম একটা আপনারা কনসেন্ট লেটার, সো একটা কনসেন্ট দিলেই হবে। আপনার স্পাউস সেটা লিখে দেবে যে হ্যাঁ, আমার হাজব্যান্ড অমুক, তার আমার এই অ্যাকাউন্টে বা আমার এই টাকাতে তার অ্যাক্সেস আছে। সাধারণত এই ডকুমেন্টটা আগে দিতে হয় না, কিন্তু কিছু কিছু সময় ভিসা অফিসাররা এই জিনিসটা চেয়ে থাকে। তো যদি এটা চেয়ে থাকে তখন আপনারা এই ডকুমেন্টটা করে দিয়ে দেবেন। ওকে, তাহলে এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এটা খুবই মজার একটা প্রশ্ন হলেও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটার উত্তর এক একজন এক এক রকম করে আপনাদের কাছে হয়তো বা দিয়ে আছে বা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কনফিউজড হয়ে যান যে আসলে কী করা উচিত। ধরুন আপনি এবং আপনার ফ্যামিলি আপনারা কানাডাতে আসবেন এবং আপনারা একটা অ্যামাউন্ট আপনারা পিওএফ হিসাবে দেখিয়েছেন, রিকোয়ার্ড অ্যামাউন্ট আপনারা দেখিয়েছেন। এইবার যখন আপনারা কানাডাতে আসবেন, আপনারা ধরলাম দুইজন ফ্যামিলি মেম্বার, আপনারা 11 লাখ টাকার মতো পিওএফ দেখিয়েছেন, এবং আপনারা যখন আসবেন আপনাদের সাথে করে কি এই 11 লাখ টাকাই নিয়ে আসতে হবে, নাকি এর বেশিও আনতে পারবেন, না এর কমও আনতে পারবেন, না কিছু না আনলেও চলবে? তো এই প্রশ্নটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু জেনে রাখবেন যে আপনারা আপনাদের দুইজনের রিকোয়ার্ড যে পিওএফটা দেখালেন, এটা নট নেসেসারিলি আপনাকে সম্পূর্ণ টাকাটাই কানাডাতে আনতে হবে এমন কোনো কথা নাই। এর বেশিও আপনি আনতে পারেন, এর কমও আপনি আনতে পারেন। আপনি যদি $1000 নিয়েও কানাডাতে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ইয়ে আছে, আপনার কিন্তু একটা লিমিট আছে, এটা এটা আপনাদেরকে জানতে হবে যে একজন কত টাকা। 5000, এখন সম্ভবত 5000 ক্যানাডিয়ান ডলার, 5000 ক্যানাডিয়ান ডলারের বেশি আপনারা যদি ক্যারি করতে চান আপনারা করতে পারবেন। কিন্তু ইমিগ্রেশনে এসে আপনাকে সেটা কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে যে আপনি এত ডলার একসাথে, আপনাদের দুজনের সাথে করে আপনারা এত ডলার নিয়ে আসছেন। এখন যদি আপনারা কোনো কিছু নাও নিয়ে আসেন, $1000, $2000, $3000 বা একটা টাকাও যদি কিছু না নিয়ে আসেন, ইমিগ্রেশনে আপনাদেরকে আটকিয়ে রাখবে না। ইমিগ্রেশনে কোনো ধরনের ঝামেলা আপনাদের করবে না। কেন করবে না? আপনি আপনার রিকোয়ার্ড অ্যামাউন্ট বা পিওএফ আপনি দেখিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে হয়তোবা আপনি সেই টাকাটা আপনার সাথে করে আপনি ক্যারি করছেন না। আপনি হয়তোবা পরবর্তীতে আস্তে আস্তে করে নেবেন। এটা তাদের মাথা ব্যথা না। আপনাদের যদি কোনো এজেন্সি বা কোনো পার্সন আপনাদেরকে যদি বলে থাকে, আমাকে একজন ওই দিনকে কমেন্ট করে বলছে যে কোনো এক এজেন্সি তাকে বলেছে আমি যে টাকাটা দেখাবো প্রুফ অফ ফান্ড হিসেবে, পুরো টাকাটাই আমাকে প্রথমবারে একসাথে আমাকে করে সাথে করে নিয়ে যেতে হবে। কোনো
এইটা একদমই ভুল কথা, এটা একদমই মিথ্যা কথা, এগুলো শুনবেন না। আমি নিজেও যখন এসেছি আমি একদমই বলতে গেলে কিছু আনিনি, যত সামান্য কিছু টাকা আমি নিয়ে এসেছি আমার সাথে, আসার পরে যখন আমার দরকার হয়েছে তখন আমি আবার নিয়ে আসছি। ওকে, তো এই গেল আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে আপনারা যতটুকু পারবেন ততটুকু করে নিয়ে আসবেন, কিন্তু মনে রাখবেন আপনারা যে টাকাটাই আনেন না কেন ইমিগ্রেশনে এসে আপনাদেরকে সেটা ডিক্লেয়ার করতে হবে, আপনাদের একটা ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে যে আপনি কত টাকা নিয়ে এসেছেন আপনার সাথে করে, কত ডলার। ওকে, এরপরে তৃতীয় প্রশ্ন হলো যে আমি যে প্রুফ অফ ফান্ড হিসাবে টাকাটা রাখবো, এই টাকাটাকে আমি কখন আমার প্রসেসিংয়ের কোন স্টেজে গিয়ে আমি টাকাটাকে এনক্যাশ করতে পারবো। অনেকে আছে না, আমরা যে আমাদের নিজেদের টাকা না আমরা কোথাও থেকে এনে রেখেছি, কারো পার্সোনাল লোন বা অন্য কোনোভাবে কেউ এনে রেখেছে, এবং সেই টাকাটা একটা প্রমিস করেছিল আনার সময় যে আমি অমুক মাসে বা অমুক তারিখে আপনাদেরকে দিয়ে দেবো। তো এইটা জানাটা কিন্তু অনেকের জন্য খুবই জরুরি, যে কখন টাকাটা আমি এনক্যাশ করতে পারবো। আপনি আপনার টাকাটা তখনই এনক্যাশ করতে পারবেন যখন আপনার পুরো প্রসেসিং শেষ হবে। এখন পুরো প্রসেসিংটা কি? পুরো প্রসেসিং বলতে কখন বুঝাবো? আইটিএ পাওয়া, নাকি পিপিআর পাওয়া, নাকি সিওপিআর পাওয়া, নাকি বায়োমেট্রিক হওয়া? আইটিএ পাওয়ার পরে আপনার যে প্রসেসটা সেটা হলো ইএপিআর সাবমিশন। ইএপিআর সাবমিশনের পরে গিয়ে আপনার ফাইলের উপরে যখন প্রসেস হয়ে যাবে বা কোনো ডিসিশন হয়ে যাবে, যে আপনার ফাইলের উপর ডিসিশন দেওয়া হলো, আপনাকে ফাইনালি অ্যাকসেপ্ট করা হলো আপনার অ্যাপ্লিকেশনটা, এইবার আপনাকে কি দেওয়া হবে? পিপিআর। পিপিআর হলো পাসপোর্ট রিকোয়েস্ট। তার মানে আপনাকে এবার পাসপোর্ট জমা দিতে বলা হলো ভিএফএস সেন্টারে, যাতে করে আপনার এলভিওতে বা লোকাল ভিসা অফিসে আপনার পাসপোর্টটাকে পাঠানো হয়। আপনাকে কি দেওয়ার জন্য? কাউন্টার ফয়েল দেওয়ার জন্য, আপনার পাসপোর্টের উপর একটা ওয়ান টাইম ভিসা দেওয়ার জন্য, যাতে করে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারেন। এই যে স্টেজ, এই যে পিপিআর স্টেজ, এই পিপিআর স্টেজে এসেই আপনি মোটামুটি টাকা এনক্যাশ করে ফেলতে পারেন, কারণ আপনার কাছে পাসপোর্ট চাওয়া হইল, মানে আপনাকে ভিসা দেওয়া হবে বলেই আপনার কাছে পাসপোর্ট চাওয়া হলো। তাহলে এই স্টেজে এসে আপনি মোটামুটি বুঝতে পারেন আপনার মোটামুটি প্রসেসিং ডান, আপনি এখন টাকাটা এনক্যাশ করে ফেলতে পারেন। কিন্তু আপনারা যদি আরেকটু বেশি সচেতনতা অবলম্বন করতে চান বা আরেকটু বেশি সচেতন থাকতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সিওপিআর পাওয়ার পরে আপনারা টাকাটা এনক্যাশ করে ফেলবেন। আমি নিজে পিপিআর পাওয়ার পরে আমি টাকা এনক্যাশ করে ফেলেছিলাম, কারণ আমার দরকার ছিল। তো যখন সিওপিআরটা আসলে কি, যে পিপিআর পাওয়ার পরে আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন, পাসপোর্টটা জমা দেওয়ার পর আপনাকে যে কাউন্টার ফয়েল বা ভিসাটা দেওয়া হলো, সাথে করে আপনাকে একটা পার্মানেন্ট রেজিডেন্সির একটা কনফার্মেশন দেওয়া হবে, সিওপিআর, কনফার্মেশন অফ পার্মানেন্ট রেজিডেন্সি। তো এই যে লেটারটা আপনি পেলেন বা এই যে পাসপোর্ট যখন আপনি আপনার হাতে পাবেন ভিসা সহ, এটা হলো সিওপিআর। তো সিওপিআর পাওয়ার পরেও আপনি আপনার টাকাটা এনক্যাশ করে ফেলতে পারেন। তো মোটামুটি আমার মনে হয় ক্লিয়ার এইখানটাতে আপনি, যে আপনি কখন আপনার টাকাটা এনক্যাশ করতে পারবেন। পিপিআর এর আগ পর্যন্ত আপনি ভুলেও টাকায় হাত দিবেন না, এই টাকা এনক্যাশ করার কথা চিন্তাও করবেন না, যে কোনো সময় আপনার ভেরিফিকেশন হতে পারে। সো এই জায়গাটা বি কেয়ারফুল, আপনারা খুব সচেতন থাকবেন এই জায়গাটাতে। শেষ প্রশ্নটা হলো যে আপনাদের আমি এর আগের পর্বে বলেছিলাম, প্রুফ অফ ফান্ড নিয়ে যখন বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনি কি কি ফর্মে টাকাটা রাখতে পারেন। ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, তারপরে ডিপিএস, তারপরে আপনার এমনি সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকতে পারে, আপনার পিএফ যদি থেকে থাকে, প্রভিডেন্ট ফান্ড যদি থেকে থাকে, যেটাকে পিএফ বলি আমরা, সেটা থাকলেও আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। এই প্রভিডেন্ট ফান্ড নিয়েই যখন প্রশ্নটা আসে, তখন এই প্রশ্নটা চলে আসে যে আমার প্রভিডেন্ট ফান্ড তো আমি ব্যবহার করতে পারবো বুঝলাম, কিন্তু আমি কি আমার স্পাউসের প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। কারণ আপনারা যখন আপনার জব ছেড়ে দেবেন, জব ছেড়ে দেওয়া মানে কি, যে আপনার প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার। তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার বলেই কিন্তু আপনি এটাকে আপনার বলে ক্লেম করতে পারছেন, এবং এই টাকাটাকে আপনি প্রুফ অফ ফান্ড হিসেবে ব্যবহার করতে পারছেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদেরকে প্রপার ডকুমেন্টেশন দেখাতে হবে, কিন্তু অফিস থেকে আপনাদের লেটারেড প্যাডে প্রুফ অফ ফান্ড হিসাবে প্রভিডেন্ট ফান্ড হিসাবে আপনার স্পাউসের কত টাকা আছে, এবং ওনার রেজিগনেশন দেওয়ার পরে উনি কত টাকা পাবে, এই ধরনের একটা লেটার কিন্তু নিতে হবে। তো প্রভিডেন্ট ফান্ডের লেটারের একটা ফরম্যাট আমি সম্ভবত শেয়ার করেছিলাম, যদি সেটা না করে থাকি তাহলে আমি এর পরে প্রুফ অফ ফান্ড নিয়ে যদি আরেকটা কোনো একটা পর্ব করে থাকি, আমি সেখানে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। প্রুফ অফ ফান্ড নিয়ে আর তেমন কোনো কথা বলছি না। আবারও বলছি, প্রুফ অফ ফান্ড নিয়ে আমার আর একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন, প্রশ্ন থাকলে আপনারা করবেন।
দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।